একটি দ্রুতগামী বিমানবন্দর, চকচকে মেঝে, বিলাসবহুল পারফিউমের গন্ধ আর অহংকারের তীক্ষ্ণ হাসি। এই ভিড়ের মধ্যেই ঢুকে পড়েছিলেন এক সাধারণ পোশাকের যুবক, যার কাঁধে ছিল এক পুরনো ব্যাগ আর হাতে ধরা এক ছেঁড়ো টিকিট। এটি ছিল তার ব্যক্তিগত সংকটের এক জরুরি যাত্রা। কিন্তু সেই মুহূর্তে তিনি জানতেন না যে তারই সাদামাটা বেশভূষা কিছু মানুষের চোখে তাকে বানিয়ে দেবে উপহাসের পাত্র, আর একটি ছেঁড়া কাগজের টুকরো হয়ে উঠবে অপমানের হাতিয়ার। এই গল্প কেবল একজন মানুষকে নিয়ে নয়, এ হল পোশাক দেখে বিচার করা এক নির্দয় সমাজের প্রতিচ্ছবি। যখন ক্ষমতা তার আসল রূপ লুকিয়ে বিনয়ের আবরণে চলে, তখন অহংকারী আর দাম্ভিকরা ভুল করে বসে চরম আঘাত। কিন্তু একটিমাত্র ফোন কল মুহূর্তের মধ্যেই থামিয়ে দিল গোটা বিমানবন্দরের গতি, প্রমাণ করে দিল বিমানবন্দর কার জন্য তৈরি। জানুন সেই নীরব ক্ষমতাবান যুবকের গল্প, যিনি কেবল পোশাক নয়, আত্মমর্যাদার জোরে সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছিলেন। ২২ বছর বয়সী একটি ছেলে, সাধারণ পোশাকে, চোখে উদ্বেগ এবং কপালে ঘাম নিয়ে দ্রুত বেঞ্চ থেকে নামছে। কাঁধে তার একটি পুরনো ব্যাগ আর হাতে শক্তভাবে ধরা একটি টিকিট, যেন তার সমস্ত আশা ওই কাগজের টুকরোটির সাথে বাঁধা। সে দ্রুত দৌড়ে বিমানবন্দরের দিকে এগোচ্ছে এবং দ্রুত শ্বাসপ্রশ্বাসের মাঝে হালকা কাঁপতে থাকা ঠোঁট দিয়ে বলছে, হে ভগবান, শুধু সময় মতো যেন পৌঁছতে পারি। সে কোনো সাধারণ ছেলে ছিল না, সে ছিল দিল্লি শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। তার বাবার হঠাৎ শরীর খারাপ হয়ে গিয়েছিল, এই কারণে আজ সে তাড়াহুড়ো করে দিল্লি ফিরে যাচ্ছিল। নিরাপত্তা গেটে লম্বা লাইন ছিল, লোকেরা তাদের দামি স্যুটকেস টেনে নিয়ে গল্পে ব্যস্ত। কোথাও থেকে পারফিউমের সুগন্ধ আসছে, কোথাও মোবাইল রিংটোন। ছেলেটি তাদের সবার মাঝে নিজের জায়গা খুঁজে নেবার চেষ্টা করে, ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায়। তার মুখে উদ্বেগ এবং আশা দুটোই একসাথে দেখা যাচ্ছিল। ঠিক যখন সে গেট পার হতে যাচ্ছিল, তখনই হঠাৎ একজন স্থূল ধনী ব্যক্তি, মিস্টার কাপুর, দ্রুত ঘুরে যায় এবং তার সাথে ধাক্কা খায়। ধাক্কা লাগতেই সেই ধনী লোকটির দামি ঘড়ির ফিতে খুলে যায় এবং তার কফির কাপ পড়ে মেঝেতে ছড়িয়ে পড়ে। সে তৎক্ষণাৎ বিরক্ত হয়ে ছেলেটির ওপর চিৎকার করে ওঠে, এই দেখে চলতে পারিস না? তোরা সব জায়গায় ঢুকে পড়িস, যেন ওটা কোনো রেলওয়ে স্টেশন। ভিড় এক মুহূর্তের জন্য থেমে যায়। সবার নজর এখন ছেলেটির ওপর। ছেলেটি ঘাবড়ে গিয়ে হাত জোর করে। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার সুরে সম্মান আর বিনয় ছিল। সে ধীরে ধীরে বলে, দুঃখিত স্যার, আমার ভুল হয়েছে, দয়া করে যেতে দিন, আমার দিল্লি পৌঁছানো খুব দরকার। ধনী লোকটি মিস্টার কাপুর তার হাত থেকে টিকিটটি ছিনিয়ে নেয়, এক নজরে দেখে আর হো হো করে হাসতে আরম্ভ করে। বিজনেস ক্লাস? ব্যাটা এত সাহস কোত্থেকে পেলি? ইন্টারনেট ক্যাফে থেকে প্রিন্ট আউট বের করেছিস, নাকি কোনো ধনীর টিকিট চুরি করেছিস? ভিড়ের মধ্যে কিছু লোক হাসতে শুরু করে, কিছু লোক মোবাইল দিয়ে ভিডিও তৈরি করতে শুরু করে। ছেলেটি শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে লজ্জা ছিল না, বরং এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে আগে থেকে জানত যে এসব সময়ের খেলা। ধনী লোকটি নিরাপত্তা প্রহরীকে ইশারা করে বলে, নিরাপত্তা প্রহরী, একটু ওর টিকিটটা পরীক্ষা করো, আমার মনে হয় না এটা আসল, আজকাল ঠগরা সব জায়গায় পৌঁছে গেছে। নিরাপত্তা প্রহরী টিকিটটি স্ক্যান করে, সিস্টেমে কয়েক সেকেন্ড লোডিং হয় এবং স্ক্রিনে সবুজ আলো জ্বলে ওঠে। বৈধ বিজনেস ক্লাস টিকিট। ভিড়ের মধ্যে নীরবতা নেমে আসে। ধনী লোকটির মিস্টার কাপুর মুখের হাসি এক মুহূর্তে উধাও হয়ে যায়। সে অপ্রস্তুত হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? এই টিকিট আসল হতে পারে না। নিরাপত্তা প্রহরী বলে, স্যার, এটা আসল এবং এর নামও ফ্লাইটের তালিকায় রয়েছে। এবার সবাই ছেলেটিকে অন্য চোখে দেখতে শুরু করে। কিছু লোক ফিসফিস করে, সত্যি বিজনেস ক্লাস? একটু তো দেখে মনে হচ্ছিল না। ধনী লোকটি মিস্টার কাপুরের মুখে রাগ এবং অপ্রস্তুতির মিশ্রিত ভাব। সে রাগে টিকিটটি টুকরো টুকরো করে মাটিতে ফেলে দেয়। এবার তো আর যাবে না, এই জায়গা তোমাদের মতো লোকেদের জন্য নয়। ছেলেটি নিচে ঝোঁকে, ধীরে ধীরে সে টুকরোগুলি তোলে। সে কিছুক্ষণ চুপ থাকে, তারপর খুব শান্ত কণ্ঠে বলে, ২ টাকা কামিয়ে নিজেকে ধনী মনে করেন? আপনি জানেন না, আপনি খুব বড় ভুল করছেন। চাইলে আমি আপনাকে ২ মিনিটে বরবাদ করে দিতে পারি। তার এই কথায় পুরো পরিবেশে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ে। মানুষের হাসি থেমে যায়। ছেলেটি ধীরে ধীরে কাগজের টুকরোগুলি সোজা করে, সেগুলোর ওপর আঙুল বোলায়, যেন কোনো ভাঙা স্বপ্নকে জোড়ার চেষ্টা করছে। চোখে হালকা জল, কিন্তু কোনো অভিযোগ নেই। সে তার ব্যাগের চেন খুলে ভেতর থেকে পাসপোর্ট বের করে নিরাপত্তার কাছে গিয়ে বলে, স্যার, দেখুন, এটা আমার পাসপোর্ট, আসল টিকিট ছিল, কিন্তু ভুলবশত ছিঁড়ে গেছে, প্লিজ আমার দিল্লি পৌঁছানো খুব জরুরি। নিরাপত্তা প্রহরী যে কয়েক মিনিট আগে ওই ধনী লোকটির মিস্টার কাপুরের ইশারায় হাসছিল, সে ঘড়ি দেখে হাই তুলে বলে, দেখো ভাই, এখন টিকিট ছিঁড়ে গেছে, আমরা এইভাবে ভেতরে যেতে দিতে পারি না। নিয়ম আছে, টিকিট নষ্ট হলে আবার কনফার্ম করতে হয়। যাও, কাউন্টারে যাও। ছেলেটি বলে, কিন্তু স্যার, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, আর মাত্র কয়েক মিনিট বাকি। আমি এখন কাউন্টারে গেলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে। রক্ষী কঠোর সুরে জবাব দেয়, তাহলে মিস হয়ে যাক, আমাদের কাছে সবার গল্প শোনার সময় নেই। ধনী লোকেরাও লাইনে দাঁড়ায়, তুমি কি এমন বিশেষ? ছেলেটি কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। ভিড় তার পাশ দিয়ে চলে যেতে থাকে। কিছু লোক তাকে দেখে হাসে, কিছু মাথা নেড়ে এগিয়ে যায়,
বিমানবন্দরের কাছের দেওয়াল থেকে আসা তীব্র আলো তার মুখের ওপর পড়ে এবং সেই আলোর মাঝে তার মুখটি কোনো ক্লান্ত কিন্তু দৃঢ় মানুষের প্রতীক হয়ে ওঠে। সে ধীরে ধীরে বলে, স্যার, যদি আমি বলি যে এটা আমার জীবনের সবচেয়ে জরুরি যাত্রা, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? রক্ষী হেসে বলে, সবাই এটাই বলে ভাই, কারো বিয়েতে যেতে হবে, কারো মায়ের সাথে দেখা করতে হবে, কারো চাকরির ইন্টারভিউ, কিন্তু এখানে নিয়ম সবার উপরে। ঠিক সেই সময় সেই ধনী লোকটি, মিস্টার কাপুর, যে কিছুক্ষণ আগে তাকে উপহাস করছিল, সে পাশ দিয়ে যায়। সে তখনও হাসছে, নিজের দামি স্যুটের কলার ঠিক করে, এবং বলে, এখন এখানে দাঁড়িয়ে আছিস? বুঝলি না যে এই জায়গা তোর মতো লোকেদের জন্য নয়? হুমকি দেওয়া সাধারণ ব্যাপার, কিন্তু সেটা পূরণ করা তোদের মতো লোকেদের সাধ্যে নেই। যা বেটা, অন্য কোথাও ভাগ্য পরীক্ষা কর। ছেলেটি তার দিকে তাকায়, কিন্তু জবাব দেয় না। কেবল তার চোখে এমন একটি শান্তি থাকে, যা হয়তো সেই লোকটির জন্য সবচেয়ে বড় জবাব। সে ধীরে ধীরে এয়ারলাইন কাউন্টারের দিকে এগোয়, যেখানে তানিশা নামে এক যুবতী বসে আছে, মুখে মেকআপ, কিন্তু সুরে বিরক্তি। সে কম্পিউটার স্ক্রিনের উপর ঝুঁকে টাইপ করতে করতে বলে, জি বলুন, কি সমস্যা? ছেলেটি বিনয়ের সাথে জবাব দেয়, ম্যাডাম, আমার টিকিট বিজনেস ক্লাসে ছিল, কিন্তু ভুল করে ছিঁড়ে গেছে। দয়া করে দেখে নিন। আমার আজ দিল্লি পৌঁছানো খুব জরুরি। সে তার দিকে তাকায় না, শুধু টাইপ করতে করতে বলে, আপনার নাম? ছেলেটি বলে, অর্জুন। সে আবার জিজ্ঞেস করে, পুরো নাম? অর্জুন মিত্র। নামটি শোনামাত্রই সে ভ্রুকুচকে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, এখানে তো কোনো অর্জুন মিত্রকে দেখছি না। হয়তো আপনি ভুল ফ্লাইট বুক করেছেন। সে একটু ঝুঁকে বলে, না ম্যাডাম, এটাই ফ্লাইট। দেখুন, আমার ইমেলেও কনফার্মেশন আছে। সে বিরক্ত হয়ে বলে, আপনার কি বুঝতে সমস্যা হচ্ছে? আমাদের কাছে প্রতিদিন 100 জন লোক ভুয়ো টিকিট নিয়ে আসে। সবাই বলে খুব জরুরি, কিন্তু সিস্টেমে নাম নেই মানে টিকিট বৈধ নয়। এবার দয়া করে অন্যদের সময় নষ্ট করবেন না। সে হাত ইশারা করে তাকে সরে যেতে বলে। অর্জুন কিছু মুহূর্তের জন্য সেখানেই দাঁড়িয়ে থাকে। চারপাশের লোক, কারো হাতে কফি, কারো কানে এয়ারপোর্টস, প্রতিটি মুখ ব্যস্ত, প্রতিটি হৃদয় নির্মম। সে ধীরে ধীরে পিছিয়ে যায়, পকেট থেকে টিকিটের ছেঁড়া টুকরোগুলি বের করে, সেগুলিকে আবার জোড়ার চেষ্টা করে, কিন্তু এবার টুকরোগুলি যেন তার হাত থেকে পিছলে যাচ্ছে। তার চোখ লাল হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে নিরাপত্তার দিকে তাকিয়ে বলে, স্যার, আপনি চাইলে আমি আপনাকে আমার কনফার্মেশন ইমেল দেখাতে পারি। শুধু দেখুন, 1 মিনিট। রক্ষী কঠোর সুরে জবাব দেয়, দেখুন ভাই, আমাদের ইমেল দেখে লাভ নেই। আমাদের কাছে সিস্টেম আছে, যদি আপনার নাম না দেখায় তাহলে আপনি ভেতরে যেতে পারবেন না। এবার এখান থেকে সরুন। ভিড় হচ্ছে। সে পকেটে মোবাইল রাখে, গভীর শ্বাস নেয় এবং চুপচাপ পিছিয়ে যায়। কাঁপতে থাকা ঠোঁট দিয়ে ধীরে ধীরে ফিসফিস করে, হয়তো সময় আমার উপর রাগ করেছে। আর তখনই পুরো বিমানবন্দরে হঠাৎ শোরগোল শুরু হয়। ঘোচকের কণ্ঠস্বর স্পিকারে প্রতিধ্বনিত হয়, দৃষ্টি আকর্ষণ, সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একটি বিশেষ ভিভিআইপি বিমান অবতরণ করতে চলেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সমস্ত কার্যক্রম বন্ধ রাখা হলো। সকল যাত্রী দয়া করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নিজ নিজ স্থানে থাকুন। সবাই একে অপরের দিকে তাকাতে শুরু করে। কেউ কেউ মোবাইল বের করে ভিডিও বানাতে শুরু করে। কাউন্টারে সেই মেয়েটি, যে কিছুক্ষণ আগে অর্জুনের উপর বিরক্ত হচ্ছিল, সে এখন তার বন্ধুদের বলে, জানি না কে এই ভিভিআইপি, হয়তো কোনো খুব বড় ব্যবসায়ী। পাশে দাঁড়ানো ধনী লোকটি হেসে করে বলে, নিশ্চয়ই কোনো ধনকুবের হবে। এই বিমানবন্দর তো এদের জন্যই, আমাদের জন্য নয়, তাদের জন্য। অর্জুন দূরে দাঁড়িয়ে সব শুনছে। মেয়েটি অর্থাৎ তানিশা তার কাছে আসা, তার চোখে ব্যঙ্গ আর সুরে তিক্ততা। বাহ, তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো? তোর মতো লোক তো কফি কাউন্টারও জায়গা পায় না, আর তুমি এখানে বিজনেস কাউন্টারে কি মস্করা? অর্জুন চুপচাপ নিজের টিকিট দেখানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি অভদ্রতা বাড়াতেই থাকে। মেয়েটি কড়া গলায় বলে, চলো সরো, এমন লোক আমাদের বিরক্ত করে। আমাদের সবার কাজ আছে, তোমার দুঃখের কাহিনী আমার শুনতে হবে না। অর্জুন শান্তভাবে বলে, ম্যাডাম, এটা আমার ফ্লাইট, আমি সবকিছু আগে থেকে নিশ্চিত করে রেখেছি। মেয়েটি হাসি থামাতে পারে না, তারপর হঠাৎ হাত বাড়িয়ে তার কাঁধে ধাক্কা মারে। ধাক্কাটি এত জোরে ছিল যে অর্জুন ভারসাম্য হারিয়ে কয়েক ধাপ পিছিয়ে গিয়ে নিজেকে সামলে নেয়। নিরাপত্তা প্রহরীরা সাথে সাথে এসে অর্জুনকে টেনে বের করার চেষ্টা করে। মেয়েটি বলে, দেখেছেন, আমি বলেছিলাম এমন লোক এখানে টেকে না, একে বাইরে বের করো। অর্জুনের চোখে ক্রোধের একটি ঠান্ডা আভাস আসে, কিন্তু বাহ্যিকভাবে সে নিজেকে নিয়ন্ত্রণ করে। সে ধীরে ধীরে ওঠে, ছিঁড়া টিকিটের টুকরোগুলি হাতে চেপে ধরে মেয়েটির দিকে সোজা হয়ে দাঁড়িয়ে কণ্ঠস্বর কঠোর করে বলে, তুমি ভাবো যে তুমি সবার থেকে উঁচুতে? তুমি ভাবো যে তোমার হাসি কারো কষ্টকে ছোট করে দেবে? মেয়েটি এবং পাশে দাঁড়ানো সেই ধনী লোকটি দুজনেই একসাথে হেসে ওঠে। ধনী লোকটি তার উঁচু গলায় অহংকার ভরা শব্দ ছুড়ে দেয়, হুশো না বেটা, এটা আমাদের দুনিয়া, তোর মতো লোক এখানে টিকতে পারবে না। আজ ভাগ্য পরীক্ষা করতে এলে মার খাবে। অর্জুনের মুখ গরম হয়, তার চোখ জ্বলে ওঠে এবং এক মুহূর্তের জন্য সবকিছু ধীর মনে হয়। তারপর সে গভীর শ্বাস নিয়ে সরাসরি ধনী লোকটির দিকে ঝুঁকে কথা বলে, কণ্ঠে এত শীতলতা যে শ্রোতারা কেঁপে ওঠে। তুমি নিজেকে খুব ধনী মনে করো, তাই না? খুব বড় মনে করো? শোনো, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, সম্পদ শুধু টাকা দিয়ে পাওয়া যায় না। আর যদি তুমি আমার উপর আরেকটা পদক্ষেপ নাও, তাহলে আমি এক্ষুনি তোমাকে বরবাদ করে দিতে পারি, বুঝলে? ভিড় নীরব হয়ে যায়। মেয়েটির মুখে সন্দেহের রেখা দেখা যায়। সে হয়তো এমন চ্যালেঞ্জের আশা করেনি।
কোনো ইঙ্গিত ছাড়াই অর্জুন পকেট থেকে ফোন বের করে, কিন্তু তার কণ্ঠস্বর আর নরম ছিল না, বরং আদেশমূলক ছিল। সে একটি নাম্বার ডায়াল করে এবং অপর প্রান্তে আওয়াজ উঠলে অর্জুনের সুর কর্তৃত্বপূর্ণ হয়। হ্যালো, সাথে সাথে বিমানবন্দর নিয়ন্ত্রণকে বল অবতরণ এবং ট্যাক্সি পরিষেবা বন্ধ করে দিতে। পুরো টার্মিনালে পরিষেবা বন্ধ করে দাও, কাউকে ভেতরে আসা যাবার অনুমতি দেবে না। কয়েক মুহূর্তের মধ্যেই বিমানবন্দরে হঠাৎ সতর্কতার শব্দ প্রতিধ্বনিত হয়। SMS টোনের মতো তীব্র এবং তারপর কঠোর ঘোষণার বার্তা। দৃষ্টি আকর্ষণ, সমস্ত গ্রাউন্ড অপারেশন স্থগিত করা হয়েছে। নিরাপত্তা প্রোটোকলের কারণে সমস্ত বোর্ডিং, ডিপ্লেনিং, জ্বালানি ভর্তি এবং ট্যাক্সি পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হলো। সকল যাত্রী দয়া করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নিজ নিজ স্থানে থাকুন। একটা ঠান্ডা নীরবতা ছড়িয়ে পড়ে। লোকেরা তাদের মোবাইল স্ক্রিন দেখে, কেউ কেউ অবাক হয়ে একে অপরের দিকে তাকায়, এবং সেই ধনী লোকটি, যার হাসি তখনও প্রতিধ্বনিত হচ্ছিল, তার পায়ের নিচে ভরসা হারাতে দেখা যায়। মেয়েটি যে কিছুক্ষণ আগে অর্জুনকে ধাক্কা মেরে বের করে দিচ্ছে। লোকেরা তাদের মোবাইল স্ক্রিন দেখে, কেউ কেউ অবাক হয়ে একে অপরের দিকে তাকায়, এবং সেই ধনী লোকটি, যার হাসি তখনও প্রতিধ্বনিত হচ্ছিল, তার পায়ের নিচের ভরসা হারাতে দেখা যায়। মেয়েটি যে কিছুক্ষণ আগে অর্জুনকে ধাক্কা মেরে বের করে দিচ্ছিল, সে এখন হঠাৎ নিজেকে অসহায় মনে করে। ধনী লোকটি যে এতক্ষণ হাসছিল, তার মুখ লাল হয়ে গেছে এবং ঠোঁট শক্ত হয়ে গেছে। অর্জুন শান্তভাবে দাঁড়িয়ে আছে, তার মুখে না খুশি না অহংকার, কেবল একটি ঠান্ডা স্থিরতা। বিমানবন্দরে বড় বড় দরজা, যাদের পালক খোলা ছিল, এখন বন্ধ হতে দেখা যায়। বোর্ডে অপারেশন স্থগিত ঝলসে ওঠে, এবং পুরো হল হঠাৎ সেই একজন মানুষের তুলনায় ছোট হয়ে যায়, যাকে এতক্ষণ সবাই কেবল তার পোশাকের ভিত্তিতে বিচার করেছিল। ভিড়ের ফিসফিসি বাড়ে, লোকেরা একে অপরের সাথে ফিসফিস করে। ক্যামেরাম্যান যুবক রেকর্ড বন্ধ করে ধীরে ধীরে পিছিয়ে যায়। ধনী লোকটি মাথা নত করে, আর মেয়েটি উদাসীনভাবে ঘুরে পিছিয়ে যায়। তার চোখে এখন লজ্জার ভয়ের মিশ্রিত ভাব। অর্জুন তার ফোন পকেটে রাখে, ছেঁড়া টিকিটের টুকরোগুলো যত্ন করে জড়ো করে নিজের পকেটে রাখে, এবং নীরবে সেই কাউন্টারের দিকে হেঁটে যায় যেখানে তাকে আগে অপমান করা হয়েছিল। এবার সবাই তার দিকে তাকাতে বাধ্য হয়। অর্জুন এখন শান্তভাবে দাঁড়িয়ে, তার মুখে না রাগ না গর্ব, কেবল একটি ঠান্ডা আত্মবিশ্বাস। সেই নিরাপত্তা প্রহরী যে কিছুক্ষণ আগে তাকে ধাক্কা মেরেছিল, সে এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অর্জুন, তুমি কেবল আমার নয়, এই ইউনিফর্মটাকে অপমান করেছ। দারিদ্র বা সরলতাকে কখনো দুর্বলতা ভেব না, কারণ যে মানুষ নিজের পরিচয় লুকিয়ে চলে, সে দুনিয়াকে আসল মুখ দেখানোর ক্ষমতা রাখে। অর্জুনের কণ্ঠস্বর পুরো বিমানবন্দরে প্রতিধ্বনিত হয়। মানুষের চোখ ভরে আসে, কেউ মাথা নিচু করে ভাবতে শুরু করে। সে এবার মেয়েটির দিকে ফেরে। সে এখনও চুপ, চোখে অনুশোচনা আর মুখে ভয়। অর্জুন কিছু মুহূর্ত তাকে দেখে, তারপর ধীরে ধীরে বলে, তুমি আমাকে নোংরা পোশাকে দেখে বিচার করে নিয়েছ, যে আমি ছোট। কখনো কাউকে তার পরিস্থিতি দিয়ে বিচার করবে না, হলে জীবন কোনো একদিন তোমাকেও আয়না দেখিয়ে দেবে। মেয়েটির চোখ থেকে জল গড়াতে শুরু করে। সে মাথা নিচু করে শুধু বলে, আমাকে ক্ষমা করে দিন স্যার। অর্জুন এক মুহূর্তের জন্য কিছু বলে না, তারপর তার দিকে না তাকিয়েই ধীরে ধীরে বলে, ক্ষমা তখনই কবুল হয় যখন মানুষ বদলানোর চেষ্টা করে, কথা দিয়ে নয়, কাজ দিয়ে। সে তার ফোন বের করে এবং সেই কড়া স্বরে আদেশ দেয়, কন্ট্রোল রুম, সমস্ত পরিষেবা আবার চালু করে দাও। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘোষণা আসে, পুরো বিমানবন্দরের সমস্ত কার্যক্রম আবার শুরু হয়েছে। সাময়িক বিলম্বের জন্য আমরা প্রার্থী। আলো আবার জ্বলে ওঠে, বিমানবন্দরে ব্যস্ততা ফিরে আসে, কিন্তু এবার পরিবেশে এক অন্য নীরবতা। সেই নীরবতা সবাইকে নিজেদের ভেতরে তাকাতে বাধ্য করে। অর্জুন তার ছেঁড়া টিকিটটি ধীরে ধীরে দেখে, হাসে এবং বলে, কখনো কখনো জীবন আমাদের ফেলে না, বরং দেখিয়ে দেয় যে আমাদের কোথায় দাঁড়াতে হবে। সে বিমানবন্দরের লাউঞ্জের দিকে হেঁটে যায়। পিছনে সেই ধনী লোকটি, মিস্টার কপুর, মাথা নিচু করে শুধু তাকে যেতে দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যেই অর্জুনের ফোনে কল আসে। হ্যালো স্যার, আপনার বাবার শরীর এখন সম্পূর্ণ ঠিক আছে, আপনার চিন্তা করার দরকার নেই। প্রিয় দর্শকরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে।